কলকাতা নিবাসী অবসরপ্রাপ্ত অধ্যাপক রমেন হাজরা শিলিগুড়ি রেল স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে জাতীয় সড়কের ধারে একটি বাড়ি বানিয়েছেন। নাম তার হাজরা নিবাস। জায়গাটির নাম দুর্গানগর। চারিদিকে সবুজ মাঠ, দূরে নীল আকাশ ছোঁয়া পাহাড়। আকাশ পরিষ্কার থাকলে দার্জিলিং এর কাঞ্চনজঙ্ঘা খুব পরিষ্কারভাবেই দেখা যায়। বৃদ্ধ ভদ্রলোক উত্তরবঙ্গ বেড়াতে এলে এই বাড়িতে বেশ কিছুদিন কাটিয়ে যান। বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য বিজয় দাস নামে একজন পরিচারক বা বাগানের মালিক রয়েছে। ট্রান্সপোর্ট ব্যবসায়ী অমর ধর সস্ত্রীক এই বাড়িতে 4 বছর ভাড়া ছিলেন। শিলিগুড়িতে তার ব্যবসায়ের অফিস ছিল। সে এই বাড়ি থেকে গাড়িতে যাতায়াত করত, কিন্তু আজ 8 মাস আগে ডেঙ্গি জ্বরে ভুগে ওই ঘরেতে মারা গেছেন অমরবাবু। তার স্ত্রী ঘর ছেড়ে মা বাবার কাছে আপাতত শিলিগুড়ি শহরে চলে গেছেন। তারপর থেকে স্থানীয় লোকেরা তালাবন্ধ দোতলার ঘরটিতে রাত্রে অশরীরী অমরকে প্রায় দেখতে পায়। ঘরের বন্ধ জানালা খুলে যায়। হঠাৎ করেই নাইট ল্যাম্পের আবছা আলোয় অমরের আত্মাকে পায়চারি করতে দেখা যায়। বাড়ির পাশ দিয়ে লোকে গেলে কুকুরের কান্নার আওয়াজ পাওয়া যায়। ভূত থেকে কুকুর কাঁদে এই বিশ্বাস ভয়ে রাত্রে ওই ঘরের ত্রিসীমানায় কোনো লোক যায় না। বাড়ির কাছে চা বিস্কুটের দোকানের মালিক মনোহর বাহাদুর রাত নামলেই দোকান বন্ধ করে ফিরে যায় তার নিজের বাড়িতে। রমেন হাজরা এই ঘর কাউকেই ভাড়া দিতে পারছেন না। রমেন বাবু সস্ত্রীক বাড়িতে এসে কয়েকদিন দোতলার পাশের ঘরে থেকে গেছেন। তিনি কিছুই দেখতে পাননি। বাড়ির মালিক বিজয় নিচের তলার ঘরে থাকে। সেও নাকি অমরের ছায়া শরীর দেখেছে। বাড়িতে ওপরে ও নিচে 4টি করে মোট 8টি ঘর আছে। ওপরে 2টি ঘর অমর ভাড়া নিয়েছিলেন। প্রতিবেশীদের ভয় ভাঙাতে রমেন বাবু মাঝরাতে তালা খুলে পাশের ঘরে ঢুকেছিলেন, কিন্তু কিছুই দেখতে পাননি। তাও প্রতিবেশীদের ভয় কাটেনি। শেষে তিনি ভূত রহস্য সমাধানের জন্য কলকাতার গ্রে স্ট্রিটে গোয়েন্দা অমরেশের বাড়িতে উপস্থিত হয়েছেন। অমরেশ কি পারবে এই রহস্যের সমাধান করতে? জানতে হলে শুনতে থাকুন অভিপ্সা আর স্ট্রং ডিজায়ার চ্যানেলে প্রথমবারের জন্য অর্ঘ্যজিৎ মুখোপাধ্যায়ের কলমে গোয়েন্দা অমরেশের কাহিনী দুর্গানগর রহস্য। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। অমরেশ সব শুনে বললেন, তো আপনি ভূতে বিশ্বাস করেন নাকি? রমেন বাবু এবার উত্তর দিলেন, বিশ্বাস করি না বলেই আপনার কাছে এসেছি। আপনি এ রহস্য সমাধান করে লোকেদের ভয় দূর করতে পারলে খুব উপকার হয়। আমি ঘর ভাড়া দিতে পারি। দেখুন, আমিও আমার সহকারী আপনার ওই বাড়িতে কিছুদিন থেকে ভূত বা মানুষের সন্ধান করব। আপনার দুর্গানগরের বাড়ির ঠিকানাটা আপনি বরঞ্চ আমাকে দিয়ে যান। আমরা যে গোয়েন্দা এই কথাটা আপনি কিন্তু কাউকে বলবেন না। লোকে জানবে আমরা আপনার বাড়িটা ভাড়া নিয়েছি। বুঝলেন কি বলতে হবে? গোয়েন্দার কথা শুনে রমেন বাবু কাগজে বাড়ির ঠিকানা লিখে দিয়ে বললেন, আমার স্ত্রীর অসুস্থতার জন্য আমি কলকাতা থেকে যেতে পারছি না। আপনারা দোতলায় আমার ঘরে থাকবেন। ঘরে পালঙ্ক, বিছানা, ড্রেসিং টেবিল আছে। আমার কেয়ারটেকার বিজয়কে বলে রাখবো, ও আপনাদের দেখাশোনা করবে। রমেন বাবু চলে গেলেন। আশুতোষ কলেজের বিএসসি ফার্স্ট ইয়ারের ছাত্র অস্মিত বনি আঙ্কেলের চেম্বারে বসে কৌতূহলী হয়ে সবই শুনছে। অমরেশ ভাইপোকে বলল, কিরে, ভূত ধরতে আমার সঙ্গে শিলিগুড়ির কাছে দুর্গানগর গ্রামে যাবি? মানে তুই যদি যেতে চাস আর কি। দেখ, আগেই বলে দিচ্ছি, ভয় পেলে কিন্তু যেতে হবে না। অস্মিত স্বাস্থ্যবান যুবক, ক্যারাটের ব্ল্যাক বেল্ট। নির্ভীক কণ্ঠে সে উত্তর দিল, অবশ্যই যাব। মানুষ হোক আর ভূত হোক, এই হাতের এক রদ্দা খেলে চোখে অন্ধকার দেখবে। দেখো। পরের দিন সকালের ট্রেনে ডিটেকটিভ অমরেশ ও অস্মিত শিলিগুড়ির পথে রওনা দিল। অমরেশ ও অস্মিত বিকেল 4টের পর ট্রেন থেকে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে নামল। আষাঢ় মাসের আংশিক মেঘলা আকাশ, সূর্য পশ্চিম আকাশে গাছের আড়ালে চলে গেছে। ওরা বাসে চেপে শিলিগুড়ি ব্লকের দুর্গানগর এলাকায় এলো। এখানে গ্রামে নেপালি ও বাঙালি মিলেমিশে আছেন।
গ্রামের প্রান্তে রাস্তার কাছাকাছি দোতলা বাড়িটির নাম হাজরা নিবাস। পাঁচিল দিয়ে ঘেরা একটি বাগান বাড়ি। ওরা বাগান বাড়ির গ্রিলের গেটে আওয়াজ করতেই একজন স্বাস্থ্যবান যুবক এসে গেট খুলে দিল। বলল, হাজরা বাবু আপনাদের কলকাতা থেকে পাঠিয়েছেন। অমরেশ বললেন, হ্যাঁ, রমেন বাবু আমাদের দোতলা 2টি ঘর ভাড়া দিয়েছেন। আসুন, আমার নাম বিজয়। বাবু আমাকে ফোনে সব বলেছে, আমি আপনাদের সব দেখিয়ে দিচ্ছি। অমরেশ ও অস্মিত সুটকেস হাতে বিজয়কে অনুসরণ করলো। বাগানে দেশি বিদেশি ফুলের অনেক গাছ। বাগানের মাঝে একটা বিরাট আকার টবে শাখা প্রশাখা বিস্তারী বড় একটি গোলাপ গাছ আছে। নিচের তলায় গ্রিল ঘেরা বারান্দার পাশে 2টি ঘরের সদর দরজা। সিঁড়ির কাছের ঘরটিতে থাকে বিজয়, সে বাড়ি পাহারা দেয়। দোতলায় 2টি ঘরের প্রবেশদ্বার আছে। ঘরের মধ্যে রান্নাঘর স্নানঘর দুটোই একসাথে। একটি ঘরে তালা খুলে বিজয় ওদের নির্দিষ্ট ঘর দেখিয়ে দিল। পালঙ্কে পরিপাটি বিছানা, ড্রেসিং টেবিল, ফ্রিজ, টেলিভিশন, বসার সোফা সেট দিয়ে খুব সুন্দর করে ঘরটি একেবারে ছিমছাম ভাবে সাজানো। ঘর লাগোয়া ডাইনিং রুম, বাথরুম তারই সাথে। বিজয় এবার সেগুলি দেখিয়ে দিয়ে বলে উঠল, দাদাবাবুরা কি এখানে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছেন? আমরা এখানে ভাড়া নিয়ে পাকাপাকি ভাবেই থাকতে এসেছি। অমরেশের উত্তর শুনে বিজয় বলল, আপনাদের বাড়ি কলকাতাতে তো, শিলিগুড়িতে কি চাকরি নিয়ে এসেছেন? কেন বলো তো? আচ্ছা, জানতে যখন চাইছো বলছি, শিলিগুড়িতে আমার ট্রান্সপোর্ট ব্যবসার ওই একটা হেড অফিসের কাজে এখানে এসেছি। ট্রান্সপোর্টের ব্যবসা ছিল, তিনি পাশের ঘরে জ্বরে ভুগে মারা গেছে। তারপর থেকেই তো ফাঁকা বন্ধ ঘরে রাতে তার পেদাত্তা ঘুরে বেড়ায়। দাদাবাবু, পাশের ঘরটা ভাড়া না নিয়ে ভালোই করেছেন। অস্মিত এসে বলল, আমাদের দেখে প্রেতাত্মা ভয় পালাবে। অমরেশ বললেন বটে, তো বিজয়, তুমি তো রাত্রে অমরের প্রেতাত্মা দেখেছো, তুমি তো এই বাড়িতেই থাকো নাকি? বিজয় এবার ভয়ার্ত মুখে বলল, না, রাতের ওপরের ঘরের দিকে তাকালেই ছায়া শরীর চলতে দেখি। পাড়ার প্রতিবেশী বাড়ির কাছে এসে খোলা জানলায় অমর ধরে ছায়া শরীর দেখেছে। তাই তো হাজরাবাবু ওই ঘর কাউকে ভাড়া দিতে পারেননি। আমি রাতে নিচে ঠাকুরের নাম জপি। ফুৎকারে উড়িয়ে দিয়ে অমরেশ বললেন, 1 মাস পরে রমেন বাবু এলে আমরা না হয় পাশের ঘরেই থাকবো। এখন আমাদের খিদে পেয়েছে, এখানে কোথায় ভালো খাবারের হোটেল আছে বলতে পারবে? এখানে ভালো হোটেল নেই, তাহলে আপনাদের শিলিগুড়ি শহর যেতে হতো। আর হোটেলে খাবেন কেন? হাজরাবাবু আপনাদের খাবারের ব্যবস্থা আমাকেই করতে বলেছে। হ্যাঁ, তুমি রান্না করতে জানো নাকি? হাজরাবাবু কাকিমা বেড়াতে এলে বাড়িতেই খান। রান্নাঘরে গ্যাস ওভেন সবই আছে। তখন আমার স্ত্রী দিনের বেলায় শিলিগুড়ি থেকে এসে আমাকে রান্নায় সাহায্য করে। অমরেশ 500 টাকার নোট বিজয়ের হাতে দিয়ে বললেন, এক কাজ করো, তবে রাতে মাছ ও সবজি ভাতের ব্যবস্থা করো। সবজি আছে, এখানে বিকেলে মাছ পাওয়া কঠিন। আপনারা মুরগির মাংস খাবেন? না না, আমি ওই মুরগির মাংস খাই না গো। সবজি ভাতি করো। এখানে কাছে চায়ের দোকান কিছু আছে, একটু বলতে পারবে? বিজয় বলল, তা আছে। বাইরে খাবেন কেন? চা জল খাবারের ব্যবস্থা আমিই করে দিচ্ছি। টাকা হাতে নিয়ে বিজয় চলে গেল। সারাদিন ট্রেন ভ্রমণে ওরা ক্লান্ত। ওরা বাথরুমে ঢুকে শাওয়ারের জলে বেশ ভালো করে স্নান করে নিল। অমরেশ ফোনে রমেনবাবুকে পৌঁছানোর সংবাদ জানালেন। রমেনবাবু বলে উঠলেন, বিজয়কে খাওয়ার খরচা দেবেন না, আমি বিজয়কে টাকা পাঠিয়ে দিচ্ছি। বিজয় চা, ডিম টোস্ট, পাউরুটি এনে ঘরের ডাইনিং টেবিলে রাখলো। ওদের খাওয়ার সময় বিজয় সতর্ক করলো, দাদাবাবু, রাতে আপনার ঘরের বাইরে না গেলেই ভালো হয়। লোকে কত কি যে দেখতে পায়
সাবধানে থাকবেন। সন্ধ্যায় অমরেশরা দুর্গানগরের পাড়াটা ঘুরে দেখতে নিচের বাগানে এলো। বিজয় ফুল গাছগুলিতে জল দিচ্ছে। প্রস্ফুটিত রজনীগন্ধার গন্ধ পাওয়া যাচ্ছে। বাগানে 3 ফুট ব্যাসের গোলাকার টবের গোলাপ ফুল গাছে যত্ন করতে ব্যস্ত বিজয় উঠে অমরেশের মোবাইল ফোনের নাম্বারটা চেয়ে নিল। নিজের ফোনের নাম্বারটা অমরেশকে দিয়ে বিজয় বলল, যদি আপনাদের আসতে দেরি হয় আমি ডেকে নেব। অমরেশ হাজরা নিবাস থেকে বেরিয়ে এবার রাস্তায় নামলো, সঙ্গে তার সহকারী অস্মিত। ফুল গাছের এত বড় টব কোথাও দেখেছিস? তোর মনে পড়ছে? বনি আঙ্কেলের প্রশ্ন শুনে অস্মিত ভেবে পড়ল। না, তবে বাগানের ওই গোলাপ গাছটা বাগানের সৌন্দর্য বাড়িয়েছে। বাড়ি থেকে বেশ 20 হাত দূরে একটা চায়ের দোকানে লোকেরা হঠাৎ করেই বেশ ভিড় করেছে। চা পান ধূমপান দুটোই এখানে চলে। গ্রামের বাড়িগুলোতে বিদ্যুতের আলো চলছে। নেপালিরা পরিষ্কার বাংলা বলছে। দুর্গানগরের পাশ দিয়ে সড়ক পথ চলে গেছে। বাস থেকে নেমে অফিস ফেরত লোকেরা ঘরে ফিরছেন। চায়ের দোকানে ক্ষেত খামার ফেরত কয়েকজন গ্রামবাসী বসে আছেন। বেঞ্চে বসে চা পানরত একজন নেপালি যুবক ও পৌর বাঙালি অমরেশদের দিকে তাকিয়ে বিস্ময়ে বলে ফেললেন, আপনারা কি রমেনদার বাড়িতে ভাড়া উঠেছেন? অমরেশ দাঁড়িয়ে বলল, হ্যাঁ, আপনি রমেন বাবুকে চেনেন নাকি? রমেনদার বাবা আমার বাবার বন্ধু ছিলেন। বাবারা শিলিগুড়ি বিডিও অফিসে একই সঙ্গে কাজ করতেন। বরেন কাকু দুর্গানগরে এই বাড়িটা তৈরি করেন। তার প্রফেসর ছেলে কলকাতায় থাকত। বরেন কাকু ও কাকিমা মারা যাওয়ার পর পাকাপাকিভাবে কলকাতায় গিয়ে থাকলো দোতলার একটি ঘর ভাড়া নিয়ে। নেপালি যুবকটি পৌরকে থামিয়ে দিয়ে বলে উঠল, ওই বাড়িতে খতরনাক জিন দেখতে পাওয়া যায়, তাই ওই ঘর কেউ ভাড়া নিচ্ছিল না। প্রৌঢ় লোকটি এবার চাপা গলায় বলল, রমেনদা ওখানে বেড়াতে এলে দেখা হয়। 8 মাস আগে দোতলার ভাড়াটে অমরবাবু জ্বরে ভুগে মারা গেছে। ওর বউ শিলিগুড়ির বাড়িতে চলে যাওয়ার পর ওই ঘরে অমরধরের প্রেতাত্মা ঘুরে বেড়ায়। এই কথা আপনারা শোনেননি নিশ্চয়ই। অমরেশ মোবাইল ফোনের ইন্টারনেটে শিলিগুড়ি থানার লোকেশন দেখছিলেন। তিনি বললেন, জেনে শুনে ভূত ধরতে ওই ঘর ভাড়া নিয়েছি। চায়ের দোকানের মালিক মনোহর বাহাদুর খদ্দেরদের চা বিস্কুট দিয়ে বলল, দাদা, শিলিগুড়িতে আর ঘর ভাড়া পেলেন না? তা ওপরের ঘরে তো ভূত আছে। অস্মিত এবার বুশশার্টের হাতাটা গুটিয়ে পড়ল, আমরা ভূতের সাথে লড়াই করতে এসেছি। ভাই সাহেব, এত সাহস ভালো নয়। আমি বাহাদুর বংশের ছেলে। আমার বাবা মিলিটারিতে কাজ করেছে। আমার ভয় ডর কিছু ছিল না। 3 মাস আগে রাত 9টার সময় বাড়ির দোতলার ঘরের জানলার দিকে তাকিয়ে দেখলাম অল্প আলোয় অমরবাবু দাঁড়িয়ে আছে। ও মা, পরে তাকাতেই দেখি জানলা বন্ধ। বাবা ভাবলে এখনও গায়ে কাটা দেয়। পরের দিন থেকে রাত 8টার পরে আর দোকান আমি খুলে রাখি না, ও দোকান বন্ধ করে দিই। মনোহর বাহাদুরের কথায় অমরেশ বুঝলেন ওই ঘরে রাত্রিবেলা কেউ আসে। রহস্যভেদ যেভাবেই হোক যেমন ভাবেই হোক করতেই হবে। রাত 8টার সময় ওনারা ফিরে এলেন হাজরা নিবাসে। বাগান পেরিয়ে গ্রিল ঘেরা বারান্দায় উঠে সিঁড়ির ধারের ঘরটিতে দেখলেন টিউবের আলো একেবারে জলজল করছে। দেওয়াল ঘেঁষে চৌকিতে বসে বসে বিজয় সিগারেট টানছে। লাল শাড়ি পরা এক মহিলা মার্বেলের মেঝেতে বসে সবজি কাটছে। ওদের দেখে সিগারেট ফেলে বিজয় বলে উঠল, দাদাবাবু, আমি ফোনে জানাতেই আমার স্ত্রী শিলিগুড়ি থেকে রুই মাছ কিনে এনেছে। রাতে আপনাদের মাছ সবজি 2 খাওয়াবো। এবার অমরেশ উত্তরে বললেন, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি আগে 2 বোতল খাবারের জল দাও তো। বিকেলে আপনার ঘরের ফ্রিজে জলের বোতল রেখে এসেছি, ঠান্ডা জল পাবেন। সিঁড়ির আলো জ্বালানোই রয়েছে। অমরেশ নির্দিষ্ট ঘরে যাওয়ার সময় দেখলেন পাশের ভুতুরে ঘরটি তালা বন্ধ। ওই ঘরটি তালা চাবি বিজয়ের কাছে থাকে।
ওরা ঘরে ঢুকে গেঞ্জি গায়ে বিছানায় বসলো। অস্মিত মোবাইল ফোনে বাড়ির ও বাগানের ভিডিও তুলেছে। অমরেশ ভিডিও ছবি দেখছেন। সাজানো ফুলের বাগান দেখে তিনি বলে উঠলেন, রমেন বাবুর খুব ফুল গাছের শখ দেখছি। বনি আঙ্কেলের ভুল ধরিয়ে অস্মিত বলল, রমেন বাবু এখানে থাকেন না, বাগানের পরিচর্যা তো বিজয় করে। হ্যাঁ, তা তুই ঠিকই বলেছিস। তুই নিচে গিয়ে এক কাজ কর, বিজয়ের কাছ থেকে পাশের ঘরের চাবিটা নিয়ে হয়তো, ঘরটা একটু খুলে দেখি। অস্মিত ঘরের চাবি আনলো। বারান্দায় একটা 60 ওয়াটের ল্যাম্প জ্বলছে। অমরেশ ঘর খুলে দেওয়ালে সুইচ বোর্ড হাতে লাইট জ্বালালেন। শোবার ঘরে লাগোয়া একটি রান্নাঘর আছে। ঘরের পেছন থেকে একটা বড় জানালা। অমরেশ বন্ধ জানালা ছিটকিনি খুলে গ্রিল হাতে টেনে পরীক্ষা করলেন। বাইরের নিচে লাইট পোস্টের কাছে চায়ের দোকানের ঝাঁপ বন্ধ। প্রত্যেক ঘরের মেঝেতে বড় বড় আকৃতির সাদা মার্বেল বসানো। নীল রঙের দেওয়ালে ক্যালেন্ডার লাগানোর জন্য কয়েকটি গজাল পোতা। নিচে থেকে ফুট 3 উঁচুতে দেওয়ালে 2টি গজাল আছে, হয়তো তাকও ছিল। অমরেশ ঘরের আলো নিভিয়ে বললেন, রাত্রে এই অন্ধকার ঘরে একা থাকতে পারবি? কি মনে হয়? অস্মিত সগর্বে বলে উঠল, তুমি পরীক্ষা করে দেখো, আমি সারা রাতি ভূত প্রেতের ছবি তুলব। অমরেশ এবার ভাইপোর পিঠ চাপড়ে বলে উঠলেন, একেবারে উপযুক্ত সহকারীর মতো কথা। আজ রাত্রে আমরা এই ঘরেই জেগে পাহারা দেব। ওরা ঘর বন্ধ করে নিজের ঘরে এলো। রাত 9:30টার সময় বিজয় ওদের ডাইনিং টেবিলে খাবার দিয়ে গেল। ওর স্ত্রী শিলিগুড়িতে নিজের বাড়ি চলে গেছে। মাছের ঝোল, মুগের ডাল, পটল আলুর তরকারি, এই 3টের সাথে সঙ্গে রয়েছে চাটনি। অমরেশের খাওয়া হলে বিজয় বলে উঠল, দাদাবাবু, আমি নিচের ঘরেই আছি, কোনো অসুবিধা হলে আমায় জানাবেন। রাতে ঘরের বাইরে না বেরোনোই ভালো। রাত হওয়ার পর নিচের তলা থেকে মাঝে মাঝে কুকুরের কান্নার আওয়াজ অমরেশদের কানে আসছে। অমরেশ বলে উঠল, তা হ্যাঁ গো বিজয়, তুমি নিচের ঘরে কুকুর পুষেছো নাকি? না, আমি কুকুর পুষিনি। রাত হলেই পাড়ার কুকুরগুলো এ বাড়ির সামনে এসে কি যে দেখে যে কেন কাঁদে কে জানে। এই বলে বিজয় চলে গেলে পরে অমরেশ ঘরের পেছনের জানালাটা খুলে রাখলেন। কৃষ্ণপক্ষের দ্বাদশীর রাত। টর্চের আলো জ্বালাতেই বাইরের নিচে মাঠে সবুজ ঘাসে আলো পড়ল। পাশাপাশি পাশের ঘরের জানালা খুলে কেউ আলো জ্বালালে পরিষ্কার দেখা যাবে। তখনই ওই ঘরে ছুটে যাবে। বিছানা শুতেই ওদের ভ্রমণ ক্লান্ত দেহ মন ঘুমে আচ্ছন্ন হলো। রাত তখন 1টা। হঠাৎ করেই মোবাইল ফোনের রিংটোনে একটানা বেজে ওদের ঘুম ভাঙিয়ে দিল। অমরেশ ফোনে কানে দিতেই মহিলা কণ্ঠের একটা কান্না আর আর্তনাদ ভেসে আসছে, সাথে ভয়ার্ত বাজনা বাজছে। অমরেশ বলে উঠল, কে? তুমি কে বলছো? আমি রোশনি পেতনি। বলেই সে অট্ট হাসিতে ফেটে পড়ল। মোবাইলে ভয়ঙ্কর বাজনা বাজছে। অমরেশ ফোনের লাউড স্পিকার চালু করলেন। অস্মিত ফোনটা বনি আঙ্কেলের হাত থেকে নিয়ে কানে দিয়ে বলল, কে? কে তুমি? এত রাতে কি বলছো? কে? আবার কান্না, হাহাকার মেশানো মহিলা কণ্ঠ ভেসে উঠল, আমি রোশনি পেতনি। তোমরা আমার ঘর থেকে চলে যাও। অমরেশ বললেন, তুমি কোথা থেকে ফোন করছো? আমি তোমাদের ঠিক জানলার বাইরে আছি। কথা শেষ হতেই মহিলা কণ্ঠের অট্টহাসি। অমরেশ ফোনের সুইচ বন্ধ করে জানালার দিকে তাকাতেই দেখলেন পাশের ঘরে খোলা জানলা দিয়ে আলো আসছে। অমরেশ দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে পাশের বন্ধ ঘরে তালা খুললেন।
ঘরে আলো জ্বলছে না, তবে নির্জন ঘরে জানলাটা খোলা। সিঁড়িতে পায়ের শব্দ হচ্ছে। বিজয় উপরতলায় এসে বলল, দাদাবাবু, আপনারা এই ঘরে ঢুকেছেন, কিছু দেখেছেন নাকি? বিজয়ের কথায় ভ্রুক্ষেপ না করে অমরেশ মুহূর্তের মধ্যে সিঁড়ি দিয়ে নিচে নামলেন। বাগানে টর্চের আলো ফেলে কাউকে খুঁজে পেলেন না। অমরেশ সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় মাঝের ল্যান্ডিং এ দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা বিজয়কে বললেন, ওই ঘরের অতিথি পালালো কোন পথে, দেখেছ নাকি? তুমি সিঁড়ি দিয়ে কাউকে পালাতে দেখোনি? কে পালাবে? কেন, ওই যে ঘরে ঢুকেছিল? বিজয় ফিস ফিস করে বলল, এই ঘরের চাবি তো আপনার কাছে, লোক ঢুকবে কি করে? আসলে অমরের অতীত আত্মাই এসেছিল। এবারে বোগাস মূর্খের মতো কথা বলছো তুমি। ও প্রায় বিরক্ত হয়ে অমরেশ আবার ওপরের ওই ঘরে ঢুকে সন্ধানের দৃষ্টিতে চারিদিকটা দেখতে লাগলেন। সাদা মেঝেতে দুটি সাদা রঙের ফুল চোখে পড়ল। তিনি ফুল দুটি কুড়িয়ে ঘরের দরজায় তালা দিয়ে অস্মিতকে সঙ্গে নিয়ে নিজের ঘরে এলেন। অমরেশ ফুল দুটি হাতে নিয়ে আলোয় দেখে বললেন, ওপিয়াম পপি ফ্লাওয়ার, আফিং পোস্তের ফুল, এটা দিয়ে কি হয় জানিস? অস্মিত এবার বলে উঠল, মরফিন, হেরোইন। কারেন্ট হেরোইন নয়, কিন্তু আফিং পোস্তের ফুল ওই ঘরে এলো কি করে? অমরেশ মনের কুয়াশায় একটু আলো দেখে বললেন, ওই ঘরের রাতের অতিথি এই ফুল সঙ্গে নিয়ে এসেছে। এখন ঘুমিয়ে পড়, কাল দিনের আলে ঘরটা ভালো করে তল্লাশি করব। ভোর হয়ে এলো। পূবের জানালা দিয়ে সূর্যের আলো ইতিমধ্যে গায়ে এসে পড়েছে। ওদের ঘুম ভাঙল। সকালে বিজয় চা জলখাবার নিয়ে এসে বলল, রাতে বোধহয় দাদাবাবু আপনাদের খুব একটা ভালো ঘুম হয়নি। ওই ঘরে না ঢুকলেই পারতেন। মাখন চিনি লাগানো পাউরুটি মুখে দিয়ে অমরেশ বলে উঠল, তুমি এতদিন নিচের ঘরে আছো আর ওপরের ঘরে লোক ঢুকছে, ধরতে পারছো না? অসহায়ভাবে বিজয় বলল, দাদাবাবু, ভূত পেতের সঙ্গে আমি পারবো কি করে? আমি রাম নাম জপ করেই শুয়ে থাকি। আজ আমরা শিলিগুড়ি থানায় যাব। দুপুরে বাড়ি ফিরতে একটু দেরি হবে, বুঝতে পেরেছো? অমরেশ জল খাবার খেয়ে তালা খুলে বাসের ঘরে ঢুকলো, কিন্তু ঘরে ঢোকার কোনো গুপ্ত পথ খুঁজে পেল না। থানায় যাওয়ার তাড়া আছে, তাই তাড়াতাড়ি বেরিয়ে এলেন। অমরেশ আর অস্মিত বাসে চড়ে শিলিগুড়ি থানায় চলে এলো। অমরেশ থানার অফিসার ইনচার্জ মিস্টার লাহিড়িকে নিজের প্রাইভেট ডিটেকটিভ আই কার্ড দেখালেন। জানালেন, দুর্গানগরের বাড়ির ভূত রহস্য সমাধান করতেই এখানে আসা আমাদের, বুঝলেন? সে কি মিস্টার চ্যাটার্জি, আপনি চোর ডাকাত না ধরে ভূতের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করছেন? পুলিশ অফিসারের রসিকতায় অমরেশ গম্ভীর হয়ে সানগ্লাসটা খুলে বললেন, মনে হয় ওই ঘরে অপরাধীরা আশ্রয় নেয়। ওরাই ভূতের ভয়টয় দেখায়, যাতে রমেনবাবু হাজরা নিবাসে কাউকেই ঘর ভাড়া দিতে না পারেন। ওসি মিস্টার লাহিড়ি কাজের ফাঁকে বলে উঠলেন, অনেক শিক্ষিত লোক দুর্গানগরের হাজরা নিবাসে প্রেতাত্মা দেখেছে, আর আপনি বলছেন ওখানে অপরাধী আশ্রয় নেয়? হ্যাঁ মিস্টার লাহিড়ি, সেই অপরাধীকে ধরে একবার আপনার হাতে হ্যান্ড ওভার করবো। তা সেটা করতে গেলে তো আপনার মোবাইল নম্বরটা দরকার। তা মোবাইল নম্বরটা কি একটু দেবেন? অমরেশ পুলিশ অফিসারের ফোন নাম্বার নিজের ফোনে সেভ করে গত রাতে রোশনি পেতনির ফোন নাম্বার দেখিয়ে বললেন, গত রাত্রে আমাকে ভূত পেতনির ভয় দেখাতে ওই নাম্বার থেকে কেউ একজন ফোন করেছিল। তা আপনি নাম্বারটা নিয়ে একটু খুঁজে বার করুন তো, ওটা কোথা থেকে আসছে, মানে ফোনটা কোথা থেকে এসেছে, ওটাই বলছি আর কি। মিস্টার লাহিড়ি এবার নাম্বারটা দেখে উত্তর দিলেন, আরে এই নাম্বারগুলোর কোনো অস্তিত্ব নেই, তবুও টেলিফোন এক্সচেঞ্জকে জানাবো, যদি টাওয়ার ধরে খুঁজে পায়। আচ্ছা, আপনাকে কি বলেছিল? আমি রশনি পেতনি বলছি, জানালার ধারে আছি। হ্যাঁ, আপনি কি করে জানলেন?
কয়েকদিন আগে দুর্গানগরেরই হাজরা নিবাসের কাছেই এক নেপালি পরিবারের দুই কিশোর কিশোরীকে এই পেতনি এমন ভয় দেখিয়েছে যে ভাই বোনকে এখন ডাক্তার দেখাতে হচ্ছে। যত ভূত পেতনি শিলিগুড়ি দুর্গানগরেই বোধহয় হাজির হয়েছে, যত সব। অমরেশ দৃঢ় কণ্ঠে বললেন, আসলে হাজরা নিবাসে সমাজবিরোধী কাজকর্ম চালাচ্ছে, ওদের আমি ধরবই, বুঝলেন? ডিটেকটিভ চ্যাটার্জি, আপনাকে বেস্ট অফ লাক জানাই। ফোনে ডাকলে আমি অবশ্যই সাহায্য করব। ওরা শিলিগুড়ি থানা থেকে বেরিয়ে ফেরার পথে বাস ধরল। কাছেই কাঞ্চনজঙ্ঘা। অস্মিতের দেখা হয়নি, লোভ সম্বরণ করতেই হলো। দুপুরের আহারের পর অমরেশ লক্ষ্য করছেন একটা লাল মারুতি ভ্যান বাড়ির কাছে রাস্তায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। গাড়িতে ড্রাইভার বা কোনো লোক কেউই নেই। বিকেলে বেড়াতে বেরিয়ে অমরেশ খালি গাড়িটার পেছনের নাম্বার দেখেও চমকে উঠলেন, MJ। অমরেশ এবার ভাইপোকে বললেন, এই মারুতি ভ্যানটা মিজোরাম স্টেটের, গাড়িটাকে লক্ষ্য রাখতে হবে, এই ড্রাইভারকেও ধরতে হবে। অমাবস্যার রাত, আমরা বাড়ি থেকে দেখব কি করে? অস্মিতকে অভয় দিয়ে অমরেশ বলে উঠলেন, চিন্তা করিস না, আমার কাছে 4 ব্যাটারি টর্চ আছে। বিকেলে সূর্য অস্ত যাচ্ছে। ঘুরে এসে হাজরা নিবাসে বাগানে গোলাপ গাছের টবে বৃষ্টি পড়তেই অমরেশ যেন কিছু আবিষ্কার করলেন। টবটা কিছুটা সরে যাওয়াতে একটা বড় গর্তের অংশ দেখা যাচ্ছে। বিশাল টব সরিয়ে দেখলো 3 ফুট চওড়া গভীর সুড়ঙ্গ। অমরেশ ভেতরে টর্চের আলো ফেললেন। বিজয় পাড়ার দোকানে আনাজ সবজি কিনে ফিরে এসে বাগানে পা দিয়ে আটকে উঠে বলল, দাদাবাবু, ওখানে যাবেন না, আগে পাত গছি ভালো করে মাটি ফেলে বোঝানো হয়নি, তাই ওই বড় টবটা দিয়ে ঢেকে রেখেছি। বিজয়ের কথায় অমরেশের মনে সংশয় দূর হলো না। সন্ধ্যা নেমে এসেছে। অমরেশ দোতলার ঘরে এসে অস্মিতকে বলল, কাল দিনের আলোয় বিজয়ের অনুপস্থিতিতে সুড়ঙ্গটা পরীক্ষা করব। আজ ভুতুরে ঘরে আমরা রাত কাটাবো, বিজয় যেন কিছু না জানে। ওই ঘরে ঢোকার অন্য পথ আছে বলেও আমার ধারণা। অস্মিত বেশ সফলতার সঙ্গেই বলে উঠল, তার মানে বাগানে কেউ সুড়ঙ্গ কেটে রেখেছে। ওই পথে বাড়িতে ও ঘরে লোক ঢোকে কি করে? সেটাই সন্দেহ করছি। ভাবছি অত বড় সুড়ঙ্গ রমেনবাবুর চোখে পড়ল না কেন। রাত জাগতে হবে, তাই অমরেশ বিজয়কে নিরামিষ রাঁধতে বললেন। রাত 9টার সময় অস্মিত দোতলার বারান্দায় দাঁড়িয়ে টর্চের আলো ফেলে দেখলো গাড়িটা রাস্তাতেই আছে, ড্রাইভার নেই। রাতে যখন বিজয় খাবার দিতে এলো, অমরেশ বলে উঠল, বাড়ির কাছে রাস্তায় গাড়িটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। গাড়ি রেখে ড্রাইভার কোথায় গেছে বলতে পারবে? কত গাড়ি এসে দাঁড়ায় কি করে বলবো? বোধহয় দুর্গানগর স্বাস্থ্যকেন্দ্রে রোগী নিয়ে এসেছে। বিজয় টেবিলে খাবার ও জলের গ্লাস সাজিয়ে চলে গেল। ডাল তরকারি ভাত খেয়ে অমরেশরা বারান্দায় দাঁড়িয়ে টর্চের আলোয় মারুতি ভ্যানটায় নজর রাখছে। অমরেশ ঘরের বিছানায় বসে অস্মিতকে বলল, তুই টর্চের আলে গাড়িটা নজরে রাখ, বুঝলি? ড্রাইভার এলে আমায় বলবি। রাত 11টা বাজলেই পাশের ঘরে ঢুকে থাকবো। মুখে বললেও অমরেশের দু চোখে ঘুম জড়িয়ে আসছে। জোর করে জেগে থাকার চেষ্টা সে করছে। অস্মিত একটু পরে টর্চ হাতে একরাশ তন্দ্রা নিয়ে হাই তুলে ঘরের সোফায় বসে পড়ল। অমরেশ ঘুম ভেঙে দেখলো সকাল 7টা বাজে। ছুটে বারান্দায় এসে গাড়িটা দেখতে পেল না। অস্মিত তখনও সোফায় হেলান দিয়ে ঘুমোচ্ছে। অমরেশ এবার ওকে টিকে তুলে নিয়ে বলল, বিজয় বিজয় আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে দিয়েছে। রাতে খাবারের মধ্যে ঘুমের ওষুধ দিয়েছিল। অস্মিত ঘুমের ঘোর কাটিয়ে বলে উঠল, তাহলে তো আমাদের হোটেলে খেতে হবে। বনি আঙ্কেল, বিজয়কে ডেকে এনে কয়েকটা রদ্দা মারলেই সব রহস্য জানা যাবে। সেটা কাঁচা কাজ হবে, ও সতর্ক হয়ে যাবে। দিনে ওর হাতের খাবার খাওয়া যেতে পারে, রাতে আবার খাবারে ও ঘুমের ওষুধ মেশাতে পারে, বুঝতে পেরেছিস?
ওরা দাঁত মেজে মুখ ধোয়ার সময় বিজয়ের স্ত্রী এসে বলল যে চা মাখন টোস্ট রেডি হয়ে গেছে। কিছুক্ষণ পরে চা মাখন টোস্ট পাউরুটি সে দিয়ে গেল। অমরেশ ওকে বলে বিজয়কে ডেকে আনলেন। বিজয় অতিরিক্ত সরলতার ভান করে বলল, দাদাবাবু, আমায় আপনি ডেকেছেন? হ্যাঁ, আমাদের ইলিশ মাছ খেতে খুবই ইচ্ছে করছে। তা তুমি ইলিশ মাছ রান্না করবে? ইলিশ মাছ কিনতে আমাকে শিলিগুড়ি বাজারে যেতে হবে। আমার স্ত্রী রান্নার কাজে ব্যস্ত। আমি না ফেরা পর্যন্ত আপনার বাড়ি থেকে বেরোবেন না কিন্তু। ঠিক আছে, করো, ইলিশ মাছ রান্না করো আজকে। আমরা ঘরেই আছি, বুঝলে? তুমি বরঞ্চ কাজ করো, ঘুরেই এসো। বিজয় বেরিয়ে গেলে অমরেশ অস্মিতকে নিয়ে তালা খুলে পাশের ঘরে ঢুকলেন। দেওয়াল মেঝে তন্ন করে খোঁজার সময় তার চোখ আটকালো মেঝের 3 ফুট উপরে দেওয়ালের গজাল দুটোতে। তিনি বসে দেখলেন গজাল দুটোর চতুর্দিকে অনেকটা বর্গাকৃতি জায়গা জুড়ে দেওয়ালে সরু ফাটলের দাগ। অমরেশ গজাল দুটি হাতে ধরে টানতেই একটা 3 ফুট বর্গাকৃতি কংক্রিটের খণ্ডে সিমেন্ট প্লাস্টার করা নীল রঙের কপাট উঠে এলো। দেওয়ালে সুড়ঙ্গ, বিপরীত দিকে দেওয়ালে এরকম কপাট লাগানো। সুড়ঙ্গের বাইরের মুখটি সিঁড়ির মাঝের ল্যান্ডিং এর 2.5 ফুট উপরে। নীল রঙের দেওয়ালে নীল কপাটটি খাঁজের খাপে বসিয়ে দিলে একেবারে যেন মনে হয় দেওয়াল। গজালে চারিদিকে পেন্সিলের দাগের মতো দেখায়। যথাস্থানে কপাট লাগিয়ে অমরের সফলতার সঙ্গে বলে উঠলেন, এই পথেই তার মানে অমরধরের প্রেতাত্মা ঢোকে। ঠিক বললাম কি না? অস্মিত বলল, অমরধর বেঁচে আছে? না, অমরধর মারা গেছে। তাহলে একই রকম দেখতেই লোক ঢোকে। ঠিক তাই, খুব শিগগির আমরাও তাকে ধরতে পারবো। অমরেশ ঘরটিতে তালা দিয়ে বাগানের সুড়ঙ্গের কাছে এলেন। বিজয় স্ত্রী ঘরের ভেতরে রান্নাঘরে আছে। অমরেশরা বড় ফুলের টবটি সরিয়ে রাখলো। 3.5 ফুট চওড়া বাই 8 ফুট গভীর একটি সুড়ঙ্গ। নামার জন্য ইটের বাঁধানো খাঁজকাটা সিঁড়ি আছে। অমরেশ টর্চ হাতে সিঁড়ি দিয়ে নিচে নামলো। অস্মিত অনুসরণ করে নেমে গেল। 3.5 ফুট ব্যাসের কংক্রিটের গোলাকার একটি পথ আছে, প্রায় 6 ফুট। অমরেশ টর্চ ফেলে নিচে টর্চটিকে জ্বাললো। ঘাড় নিচু করে এগিয়ে চলল। পথে পায়ের কাছে কয়েকটি বাদামি কালো দানা পড়েছিল। অমরেশ দানা কয়েকটি রুমালে রেখে পেছনে আসা অস্মিতকে দেখিয়ে বলল, ব্রাউন সুগার, হেরোইন পাচারের জন্য মাল এখানে রাখে, তারই কয়েক দানা এখানে পড়ে আছে, বুঝলি? সুড়ঙ্গটি শেষ হয়েছে বিজয়ের ঘরের মেঝের তলায়। উপরে ওঠা সিঁড়ির মুখটিতে একটি 4 চৌকো মার্বেল আলগা করে লাগানো। এই মার্বেল খণ্ডটি ঘরের খাটের তলায় পড়েছে। অস্মিত বিজয়ের ঘরে উঠে যেতে চাইছে দেখে অমরেশ বাধা দিয়ে বললেন, তাহলে বিজয়ের স্ত্রী তো আমাদের দেখে ফেলবে। আমরা যে সব জেনে গেছি এটা বিজয়ের কাছে কিন্তু প্রকাশ করা যাবে না। এটা বিজয়ের কাছ থেকে আমাদের গোপন রাখতে হবে। অমরেশ ভাইপোকে নিয়ে এবার সুড়ঙ্গের বাগানের মুখে এলেন। অমরেশ মুখ তুলে দেখলেন বাড়ির বারান্দায় কেউ নেই। ওরা সুড়ঙ্গের বাইরে বাগানে উঠল। গোলাপের টব দিয়ে সুড়ঙ্গ মুখ ঢেকে বিজয় স্ত্রীর অগোচরে ওরা চলে এলো দোতলার ঘরে। অমরেশ হিসাব করছেন মিজোরামের সেই গাড়ি আগামীকাল বিকেলে হয়তো আসতে পারে, খালি সুড়ঙ্গে মাল ভরবে। এই ঘরে আস্তানা গিরে বসার হিরোইন পাচারকারী তা কলকাতার পথে নিয়ে যাবে। অস্মিত প্রশ্ন করল হঠাৎ করে, তুমি কি করে বুঝলে গাড়িটা কাল রাতে আসবে? আজ রাতেও তো আসতে পারে। অমরেশ বললেন, আগে বল, বিশ্বের কোথায় আফিং পোস্তের চাষ হয়, হেরোইন বেশি তৈরি হয়? সাউথ ইস্ট এশিয়ায় হিরোইন তৈরি হয়। চীন বার্মায় আফিং পোস্তের চাষ তো হয়। তাহলে যদি বার্মার মায়ানমার সীমান্ত পার হয়ে হেরোইন ভারতের মিজোরামে ঢোকে, সেখান দিয়ে সড়ক পথে গাড়ি শিলিগুড়ি আসে, তাহলে পাচারকারীদের জন্য তো একেবারে সোনায় সোহাগা। কি বলিস? পাচারকারীদের জন্য কাল বা পরশু পর্যন্ত তাহলে আমাদের অপেক্ষা করতে হবে, বুঝলি? উত্তেজিত অস্মিত বলে উঠল, আমি এক্ষুনি বিজয়কে ধরে নিয়ে আসছি। ওকে 2-4 ঘা মারলেই না একদম সব সত্যি কথা বলে দেবে, সব পাচারকারীদের নাম বলে দেবে। তাহলেও বিজয়কে গ্রেপ্তার করতে পারলেও অন্যদের ধরাটা কিন্তু সহজ হবে না, কারণ মোবাইল ইন্টারনেটের যুগ। অন্য স্মাগলাররা ঠিক জেনে যাবে, এই পথে পাই দেবে না।
অস্মিত বনি আঙ্কেলের যুক্তি বুদ্ধি সবই মেনে নিল। দুপুরে বিজয় ইলিশ মাছের ঝাল ভাত টেবিলে সাজিয়ে ওদেরকে অনেকটাই আপ্যায়ন করলো। ওরা খেতে বসলে ভালো মানুষের অভিনয় করে সে চলে গেল। অস্মিত চাপা গলায় বলে উঠল, ঘরের দেওয়ালে সুড়ঙ্গ, বাগানে বাড়িতে ঢোকার সুড়ঙ্গ পথ তৈরি করেছে, আর বাড়ির মালিক রমেন বাবু কিছু জানেন না? এও হতে পারে। অমরেশ ভাত মুখে দিয়ে নিচু স্বরে বললেন, রমেন বাবু বছরে 2-1বার এই বাড়িতে আসেন। বাড়িতে কেয়ারটেকার পাহারাদার যদি পাচারকারীদের আশ্রয় দেয়, বাড়িতে সুড়ঙ্গ তৈরি করে, তাহলে প্রতিবেশীদের টের পাওয়াটা খুব একটা সহজ নয়। দুপুরে খাওয়ার পর 2 ঘন্টা বিশ্রাম নিয়ে অমরেশ বিজয়কে জানালেন, এখন আমরা শিলিগুড়ি শহরে একটু কাজে যাব, ফিরতে রাত হবে, হোটেলেই না হয় খেয়ে আসবো আমরা। বিজয় বাগানে ফুল গাছে জল দিচ্ছিল। ফুলের টবটা দিয়ে সুড়ঙ্গের মুখ ঠিক মতো ঢাকা হয়নি। বিজয় সসব ব্যস্ত হয়ে টবটা ধরে সুড়ঙ্গের মুখটা ঢেকে দিল। অমরেশ বাসে উঠে রমেন বাবুকে জানালেন, আপনার ঘরের ভূত আমাদের নাগালের মধ্যে এসে গিয়েছে। আপনি আগামীকাল বিকেলের মধ্যে একবার দুর্গানগর চলে আসুন। মহানন্দার তীরে হিমালয়ের পাদদেশে শিলিগুড়ি শহর ঘুরে দেখছে ওরা। অমরেশ হংকং মার্কেটে প্রয়োজনীয় উলের পোশাক কিনলেন। ওরা অটো রিকশায় শিবক ব্রিজের কাছে কালী মন্দিরে গেল। পেছনে অটো রিকশায় চড়ে একটা লম্বা যুবক হংকং মার্কেট থেকে ওদের অনুসরণ করে মন্দির পর্যন্ত এসেছে। অস্মিত বনি আঙ্কেলকে দেখাতেই কালো চশমা পরা যুবকটি পিস্তল থেকে শূন্যে একটা গুলি ছুড়ে অটো রিকশায় উঠে পড়ল। অমরেশ প্যান্টের পকেটে রিভলভার হাতে নিয়ে তেড়ে গেলেন। লম্বা যুবকটিকে নিয়ে বসে থাকা চালক দ্রুত অটো ঘুরিয়ে পালালো। সন্ধ্যায় ওই অঞ্চলে লোক ছিল না, মাঝে মাঝে অটো রিকশা চলছে। অমরেশ অস্মিতকে বললেন, আমরা যে গোয়েন্দা সেটা স্মাগলাররা জেনে গেছে, তাই ভয় দেখাতে এসেছিল। পরে তিনি মা কালীর কাছে অসুর বধের শক্তি প্রার্থনা করলেন। ওরা শিলিগুড়ির হোটেলে খেয়ে রাত 10টার পরে দুর্গানগরে হাজরা নিবাসে ফিরে এলো। বিজয় ওদের অপেক্ষায় ঘরে আলো জ্বেলে বসেছিল। ওরা ঘরে ঢুকতেই বারান্দার গ্রিলের গেট বন্ধ করে দিল। অমরেশ ঘরে ঢুকে পিছনের জানলাটা খুলে দিলেন। বাইরে অল্প বৃষ্টি হচ্ছে। অস্মিত মাঝে মধ্যে বাগানে টর্চের আলো ফেলছে। গোলাপের টবে আলো ফেলতেই বনি আঙ্কেল নিষেধ করেছে। ওরা রাত জেগে সতর্ক পাহারায় রইল। রাত 1টার সময় মোবাইল ফোনটা আবার বেজে উঠেছে। অস্মিত ফোনটা কানে দিল। কান্না ও আর্তনাদের সঙ্গে নারী কণ্ঠ রোশনি পিতনি বলে ভয় দেখাচ্ছে। পরে পুলিশ কণ্ঠ শুনে অস্মিত ফোনটা অমরেশকে দিল। হাঁপানি রোগীর মতো শ্বাস টেনে সে বলছে, তোমরা এখান থেকে চলে যাও, নাহলে মারা পড়বে। অমরেশ বলে উঠল, কে তুমি? কে? সাহস থাকে তো কাছে এসো। আমি অমরধারে প্রেতাত্মা বলছি। আমরা এই ঘর ভাড়া নিয়েছি থাকার জন্য। এই বাড়িতে আমি মারা গেছি, এখানে আমি কাউকে থাকতে দেব না। ফোনে সেই হাঁসফাঁস কণ্ঠস্বর। অমরেশ দৃঢ় কণ্ঠে বললেন, তোমাদেরকে একেবারে ফাঁদে ফেলে ধরবো। অমরেশ ফোনের সুইচ বন্ধ করে দিলেন। রাত 2টো পর্যন্ত পাশের ঘরে আলো জ্বলল না। শেষ রাতে ওরা ঘুমালো। পরের দিন বিকেল 4:30টার সময় রমেন হাজরা দুর্গানগরে বাড়িতে এলেন। রমেন বাবু বারান্দায় পা রাখতেই ব্যস্ত বিজয় বলে উঠল, বাবু, আপনার ভাড়াটে অতিথিদের আমি দেখাশোনা করেছি। হ্যাঁ, ওনাদের থাকা খাওয়ার দায়িত্ব আমি তোমাকে দিয়েছি। এই কথা বলে রমেন বাবু দোতলায় উঠে নিজের ঘরে এলেন। অমরেশ দরজা বন্ধ করে রমেন বাবুকে পাশে সোফায় বসিয়ে বললেন, একটা খুব গোপন কথা আছে। আপনার অবর্তমানে এই বাড়ি এখন হেরোইন পাচারকারীদের একেবারে আস্তানা হয়ে গিয়েছে। সবিষয়ে রমেন বাবু বলে উঠলেন, সে কি কথা বলছেন? অথচ বিজয় আমাকে কিছু জানায়নি। আপনার বিশ্বস্ত কেয়ারটেকার বিজয়
হেরোইন পাচারকারীদের আশ্রয় দিয়েছে, ও সব জানে। ও ঘরে ঢোকা সুড়ঙ্গ করেছে, ওরাই ভূতের ভয় ভয় দেখাচ্ছে, বুঝলেন? প্রচন্ড রেগে চেয়ার ছেড়ে উঠে রমেন বাবু বললেন, আমি এখনই বেঈমান বিজয়কে মেরে তক্তা বানাবো। গোয়েন্দা অমরেশ রমেন বাবুর হাত ধরে শান্ত করে তাকে বললেন, আপনি এখন কোনো কথা বলবেন না, কিছু না জানার ভান করে ঘরেই থাকবেন। আজ রাত্রে হয়তো পাচারকারীরা আসতে পারে, তখনই হাতে নাতে ধরবো, বিজয়কে পুলিশ ধরবে। রমেন বাবু গোয়েন্দার পরামর্শে রাগ দমন করে রইলেন। সন্ধ্যায় অস্মিত দোতলার বারান্দা থেকে লক্ষ্য করলো বাড়ির সামনে রাস্তায় একটি লাল মারুতি ভ্যান এসে দাঁড়িয়েছে। উল্লসিত বিস্মিত অস্মিত অমরেশকে সেটা দেখালো। ওরা রমেন হাজরাকে ঘরে রেখে নিচে রাস্তায় নামলো। অমরেশ পাশ দিয়ে যাওয়ার সময় লাইট পোস্টের আলোয় দেখলেন MZ লেখা একই নাম্বারে গাড়িটা আবার এসেছে। গাড়ির ড্রাইভার নেমে রাস্তায় পাচারি করছে। গালে চাপদারি যুক্ত যুবকটিকে দেখে একেবারে বাঙালি বলে মনে হচ্ছে। অমরেশরা কয়েক পা তফাতে বট গাছের গুড়ির আড়ালে গিয়ে দাঁড়ালো। আবছা আলোয় দেখা যাচ্ছে বিজয় মারুতি ভ্যানের কাছে এলো। ড্রাইভারটি গাড়ির পেছনের ঢাকনা খুলে 4টি কাঠের বাক্স নামিয়ে রাস্তার ধারে রাখলো। বিজয় 2টি প্যাকিং বাক্স নিয়ে গিয়ে হাজরা নিবাসের বাগানে রেখে এলো। সে দ্বিতীয়বার আরো 2টি বাক্স নিয়ে বাগানে চলে গেল। ড্রাইভার যুবকটি গাড়িতে উঠতে যাচ্ছে। অমরেশ ঠিক এই সময়ে ছুটে এসে গাড়ির শাটারটা বন্ধ করতে না দিয়ে ড্রাইভারটিকে গলা ধরে টেনে নামালেন। রিভলভার বাম হাতে ধরে বললেন, জলদি বল, হেরোইন কোথা থেকে নিয়ে এসেছিস? কে পাঠিয়েছে তোকে? হঠাৎ আক্রমণে ভয়ে ড্রাইভারটি বলে উঠল, কে বললো ওতে হিরোইন আছে? আমি কিছু জানি না। মিথ্যা বললে কিন্তু পার পাবে না সোনা। কোথা থেকে হেরোইন আসছে সেটা না বললে তোমাকে একেবারে শেষ করে দেবো। আমি কিছু জানি না। এই কথা বলেই যুবকটি অমরেশের হাত ছাড়িয়ে দৌড় দিল। অস্মিত তাকে তাড়া করে পা দিয়ে তার পিঠে আঘাত করলো। যুবকটি রাস্তায় ছিটকে পড়লো। অস্মিত জামা ধরে যুবকটিকে টেনে তুলে হাত দিয়ে তার 2 কাঁধে 2টো রদ্দা মারল। ঘায়েল ড্রাইভার যুবকটিকে টেনে অমরেশের কাছে নিয়ে এলো। অমরেশ এবার ফোন করে শিলিগুড়ি থানার পুলিশ অফিসারকে দুর্গানগরে চলে আসতে বললেন। অমরেশ যুবকটির বুকে রিভলভার ঠেকিয়ে বলে উঠলেন, এবার বলতো কোথা থেকে হেরোইন এনেছিস? যুবকটি এবার পরিষ্কার বাংলায় বলল, আইসল থেকে নিয়ে এসেছি। কে তোকে হেরোইন দিয়েছে? একজন বার্মিজ লোক। আমি তাকে চিনি না, শুনেছি মিজোরাম সীমান্তের বর্মার মায়ানমারে থাকে। তোর নাম কি? কোথায় তার বাড়ি? আমার নাম মনোজ হালদার, মালদায় বাড়ি। ইতিমধ্যে কৌতূহলী স্থানীয় বাসিন্দারা রাস্তায় জড়ো হয়ে গেছে। যতক্ষণ পুলিশ না আসে ততক্ষণ ড্রাইভার যুবকটিকে আটকে রাখার দায়িত্ব অস্মিতকে দিয়ে অমরেশ হাজরা নিবাসের বাগানে ঢুকলেন। বারান্দার আলো এসে বাগানে পড়েছে। বিজয় হেরোইনের বাক্স সুরঙ্গে চালান করছে। অমরেশ মোবাইল ফোনে রমেন বাবুকে নিচে আসতে বললেন। বিজয় নিজের ঘরের মেঝেতে বসে এবার সবজি কাটছে। অমরেশকে দেখে ভাজা মাছ উল্টে খেতে জানে না, ঠিক এমন ভাবে সে বলে উঠল, দাদা বাবু, ওই গাড়ির ড্রাইভার আপনাদের কি বললো? ওর গাড়িতে কি আছে? অমরেশ পদার ধরে বিজয়কে টেনে তুলে বললেন, বিজয় দাস, তোমার খেলটি যে খতম বাবা। তা বলো তো সোনা, কতদিন ধরে হেরোইন পাচার করছো? এই বাড়িতে কারা আসে? অমরেশের রিভলভার দেখে ঘাবড়ে গিয়ে বিজয় বলে উঠল, কি বলছে? আমি হিরোইন কোথায় পাবো? আমি যে ভাড়াটে নই সোনা, আমি যে গোয়েন্দা। তোমার সব কুকুরটি দেখে ফেলেছি। মুখ না খুললে একেবারে গুলি করে মারবো। রমেন বাবু বিজয়ের ঘরের সামনে দাঁড়িয়েছিলেন।
বিজয় মুখ খুলছে না দেখে অমরেশ ওর গালে ঠাস ঠাস করে দুটো চড় মারল। এদিকে পুলিশ অফিসার ড্রাইভারটিকে গ্রেপ্তার করে বাড়ির বারান্দায় এসে গেছে। তিনি বলে উঠলেন, মিস্টার চ্যাটার্জি, পাচার করা হেরোইন কোথায় রেখেছে? অমরেশ বিজয়কে ধরে বললেন, মিস্টার চ্যাটার্জি, একটু অপেক্ষা করুন। হেরোইন, ব্রাউন শিকার সব বাগানের সুড়ঙ্গে আছে। বাড়ির কেয়ারটেকার এই লোকটা স্মাগলারদের আশ্রয় দিয়েছে। স্মাগলারদের নাম কিছুতেই বলতে চাইছে না। পুলিশ অফিসার বলে উঠলেন, মিস্টার চ্যাটার্জি, ওকে আমার হাতে ছেড়ে দিন। লাঠির ঘা মারলে সব বলে দেবে। অমরেশ বিজয়কে লোভ দেখাতে দেখাতে বললেন, দেখো বিজয়, তুমি যদি পাচারকারীদের নাম বলো তাহলে তোমার কিন্তু শাস্তি কম হবে। বিজয় ভয়েও সেই কথা বিশ্বাস করে বলে ফেলল, এই বাড়িতেই সমর ধর আর ওই স্বপ্না ম্যাডাম মাল নিতে আসেন তো। ওরা কি আজ রাতে আসবে? হ্যাঁ, আজ রাত 10টায় পরে আসার কথা আছে। তো ওরা কতদিন হেরোইন পাচার করছে? তা 4 বছর হবে। অমরেশ এক পলক ভেবে প্রশ্ন করলেন, সমরধর কি অমরধরের ভাই? হ্যাঁ, ওরা ভাই। অমরধরও হিরোনের ব্যবসা করত। অমরেশ বিজয়কে ধরে পুলিশ অফিসারের হাতে তুলে দিলেন। ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকা রমেন বাবু এবার রাগে ফেটে পড়লেন। বিজয় আমার নুন খেয়ে বেইমানি করলে? শয়তান, তুমি খাল কেটে ঘরে কুমির ঢুকিয়েছো। পুলিশ অফিসার নত মস্তকে বিজয়কে ঘাড় ধরে টেনে জিপে তুললেন। কিছু পাড়ার লোক বাগানে ঢুকে পড়েছে। অমরেশ গোলাপ ফুলের টব সরিয়ে টর্চ হাতে সিঁড়ি বেয়ে সুড়ঙ্গে নামলেন। ওকে অনুসরণ করে থানার ওসি, 2জন পুলিশ কনস্টেবল ও অস্মিত সুড়ঙ্গে নামল। বাগানে সুড়ঙ্গ দেখে রমেন বাবু আফসোস করছেন। আগে ওই জায়গায় একটি জলের কুয়ো ছিল। তিনি লোক দিয়ে মাটি ফেলে বুঝিয়ে দেন। তখনই বিজয় বলে নরম মাটি পচে যেতে পারে। বিজয়ের পরামর্শে ওখানে গোলাপ ফুলের টবটি তিনি বসান। বিজয় টাকা নিয়ে কুমোরপাড়া থেকে বড় টবটি তৈরি করে আনে। রমেন বাবু উপস্থিত প্রতিবেশীদের উদ্দেশ্যে বলে উঠলেন, বিজয় আমার বাড়ির বাগানে সুড়ঙ্গ করেছে, আপনারা কেউ দেখেননি? ভিড়ের মধ্যে মনোহর বাহাদুর বলে উঠল, 2 বছর আগে বাগান খুঁটি দেখে আমি জিজ্ঞাসা করেছিলাম কি হবে, ও বিজয়বাবু বলেছিল কুয়ো হবে। অমরেশরা 4 বাক্স হেরোইন উদ্ধার করে মেঝের আলগা মার্বেল সরিয়ে ঘরে উঠে এলেন। পুলিশ ছোট 4টি প্যাকিং বাক্সকে ভাঙলেন। ভেতরে অনেকগুলি স্টিলের কৌটো, তাতে বাদামি ও কালো রঙের হেরোইন ড্রাগ আছে। পুলিশ অফিসার অমরেশের সঙ্গে করমর্দন করে বললেন, ডিটেকটিভ, আপনি অসাধ্য সাধন করেছেন। ভূত ধরতে এসে আন্তর্জাতিক হেরোইন ড্রাগ স্মাগলারের সন্ধান দিয়েছেন। আপনার গোয়েন্দা বুদ্ধিকে স্যালুট। অমরেশ প্রশংসায় বিগলিত না হয়ে বলে উঠলেন, আমাদের আসল কাজ এখনো বাকি আছে। মিস্টার লাহিড়ী, আজ রাতে আপনি নিচের তলার ঘরে আমাদের সঙ্গে থাকবেন। মনে হয় অন্য স্মাগলারদের ধরতে পারবো আমরা। পুলিশ অফিসার ঘড়িতে দেখলেন রাত প্রায় 7:30। তিনি একজন সাব ইন্সপেক্টরকে নির্দেশ দিলেন গ্রেপ্তার হওয়া বিজয় ও ড্রাইভারকে ভ্যানে শিলিগুড়ি থানায় নিয়ে যেতে। তিনি 2জন কনস্টেবলকে নিয়ে বাড়িতে থাকলেন। অমরেশ পুলিশ অফিসার ও রমেন বাবুকে বন্ধ ঘরের দেওয়ালে সুড়ঙ্গ দেখালেন। ওই পথে স্মাগলাররা ঢুকে ভূতের ভয় দেখায়। এটা জেনে রমেন বাবু প্রচন্ড অবাক হলেন। বারান্দার গ্রিলের তালা দেওয়া হলো। বিজয়ের থাকার ঘরের আলো নেভানো রইল। পুলিশ অফিসার ও রমেন বাবু আলো নিভিয়ে দোতলার বারান্দার চেয়ারে বসে প্রতীক্ষা করছেন। রাত 9:30টার পরে অমরেশ অস্মিতকে সঙ্গে নিয়ে নিচে বিজয়ের ঘরের দরজা বন্ধ করে বসে আছেন। অন্ধকার ঘরে শিকার ধরবার জন্য প্রহর গুনছেন। রাত 10:30টার পরে বাগানে মানুষের পায়ের শব্দ কানে এলো। বিজয়ের খাটটি সরিয়ে নেওয়াতে সুড়ঙ্গ মুখে মেঝের আলগা মার্বেলটি জানলা দিয়ে আসা আবছা আলোয় দেখা যাচ্ছে। অমাবস্যার রাত, ঘর অন্ধকার। এক কোণে ঘাপটি দিয়ে বসে আছে অমরেশ আর অস্মিত। সাদা মার্বেলটিকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছে তারা।
ঠিক একটু পরে মার্বেল খণ্ড নড়ে উঠল। সিলিংয়ে টর্চের আলো পড়েছে। প্যান্ট শার্ট পরা একটি লম্বা পুরুষ সুনঙ্গ মুখ দিয়ে ঘরে উঠে বলল, ঘর অন্ধকার কেন? বিজয়টা গেল কোথায়? পরে হাত দিয়ে টেনে জিন্সের প্যান্ট শার্ট পরা একজন মহিলাকে তুলে এনে বলল, সুরঙ্গে মাল নেই, ঘরে বিজয় নেই, কি ব্যাপার? তরুণটির হাতের টর্চের আলো শরীরে পড়ার আগে অমরেশ দেওয়ালের সুইচ বোর্ডে হাতড়ে আলো জানলো। দুজন আগন্তুক চমকে উঠল। অমরেশ রিভলভার তাক করে বললেন, এক পা নড়ার চেষ্টা করবে না, চেষ্টা করলে কিন্তু গুলি মারবো। বেপরোয়া তরুণটি প্যান্টের পকেট থেকে পিস্তল বার করছে দেখে অস্মিত এগিয়ে এসে পা তুলে তার কনুইয়ে সজোরে একটি আঘাত করলো। তরুণটির হাতের পিস্তল ছিটকে পড়ল। অস্মিত ক্যারাটের কায়দায় তরুণটির ঘাড়ে ও কাঁধে মারল। এই সুযোগে মহিলাটি সুড়ঙ্গে ঢুকে পালানোর চেষ্টা করলো। অমরেশের নিচের বারান্দায় চলে আসা পুলিশ অফিসারকে বললেন, একজন মহিলা ক্রিমিনাল বাগানের সুড়ঙ্গ পথে পালাবার চেষ্টা করছে, আপনি ওকে ধরুন তাড়াতাড়ি। অমরেশকে গুলি চালাতে হলো না। মার খেয়ে মেঝেতে শুয়ে পড়া স্মাগলার তরুণটিকে অমরেশ টেনে তুলে বাইরের বারান্দায় নিয়ে আসলেন। 6 ফুট লম্বা অপরাধীকে দেখে রমেন বাবুর তো চক্ষুস্থির। পুলিশ অফিসার পালানো মহিলাটিকে গ্রেপ্তার করে নিয়ে এলেন। রমেন বাবু অপরাধী দুজনকে দেখে বিস্ময়ে বলে উঠলেন, এ তো অমর আর ওর বৌমা স্বপ্না। অমর বেঁচে আছে? এবার অমরেশ বললেন, না, এ হচ্ছে মৃত অমরধরের যমজ ভাই সমরধর। আর এই লোকটাই অমরের প্রেতাত্মা সেজে ঘরের জানালা দিয়ে পাড়ার লোকেদের ভয় দেখাতো। পুলিশ অফিসার সমরকে গ্রেপ্তার করলেন। রমেন বাবু বিস্ময়ের ঘোর কিছুটা কাটিয়ে বলে উঠলেন, অমরের স্ত্রী স্বপ্নাকে আমি ভালো মেয়ে বলে জানতাম। ওরা হেরোইন স্মাগলিং করে কোনোদিন বুঝিনি। অমর মারা যাওয়ার পর শিলিগুড়িতে মায়ের কাছে চলে গিয়েছিল, পরে আবার সুড়ঙ্গ দিয়ে ঢুকে স্মাগলিং করছে। স্বপ্না লজ্জায় পরাজয়ের মাথা নিচু করে ফেলেছে। অমরেশ বলে উঠলেন, দেওর বৌদি মিলে মতলবটা ভালোই করেছিলে, কিন্তু বাবা ধোপে তো টিকলো না। তুমি তো সেই রোশনি পেতনি না, যে আমাকে রোশনি পেতনি বলে রাতে ফোনে ভয় দেখিয়েছিলে? ঠিক বলছি তো? আমি ঠিক বলছি তো, বলো? স্বপ্না হতাশ ধরা গলায় বলে উঠল, ধরা যখন পড়েছি স্বীকার তো করতেই হবে। অমরেশ সমর ধরে কলার ধরে ঝাঁকিয়ে বলল, তুমি তো শিলিগুড়ির সেবক ব্রিজের কাছে গিয়ে পিস্তলের গুলি ছুড়ে আমাকে ভয় দেখাতে গিয়েছিলে, তাই না? সমর ভয়ে বলে উঠল, হ্যাঁ স্যার। এবার সত্যি করে বলে ফেলো তো সোনা, মিজোরাম থেকে আনা হেরোইন কোথায় দিয়ে আসো? হ্যাঁ স্যার, কলকাতার শ্যামবাজারের সন্টু শাহ চায়ের দোকানে দিতাম। পুলিশ অফিসার সমর ও স্বপ্নাকে ধরে ভ্যানে তোলার সময় বলে উঠলেন, ভূত পেতনির ভয় দেখিয়ে ড্রাগ ব্রাউন সুগার স্মাগলিং করা বার করছি তোমাদের। থানায় চলো, কি করে দলের নাম বের করতে হয় তার ওষুধ আমি জানি। রমেন বাবু এবার বললেন, অমরেশ বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না এলে জানতে পারতাম না আমার ঘরে অপরাধীরা আস্তানা গেড়েছিল। সফল অমরেশ বলে উঠল, রমেন বাবু, আপনি এবার ঘর ভাড়া দিতে পারবেন, নো প্রবলেম। পরের দিন সকাল 8টা অমরেশ ও অস্মিত শিলিগুড়ি থেকে কলকাতার পথে রওনা দিল। কেমন লাগলো আমাদের আজকের গল্প? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই। এরপরে আবার কোনো গল্প নিয়ে আমরা আবার হাজির হব। ততদিনের জন্য নমস্কার।